12-এর একেরটা বলেছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও, মানে এই চিত্রটায় কেন্দ্র হচ্ছে ও, বি ও এ ব্যাস কেন্দ্র দিয়ে গেছে। আচ্ছা, বৃত্তের পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে। এই যে বি এ কে টি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, পি বিন্দু থেকে স্পর্শকটা টি বিন্দুতে ছেদ করেছে। এবং কোণ পি বি ও, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাকে পিটি এর মান বের করতে বলেছে। তো চিত্র অনুযায়ী আমি এরকম পেলাম, কোণ পি বি ও বলে দিয়েছে 30 ডিগ্রি, আর এই কোণটা বের করতে বলেছে। এবার তোমরা দেখো, পিটি তো স্পর্শক পি বিন্দুগামী, আর ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, তাই তো। আর ও কেন্দ্র থেকে ওপি আর ওবি দুটো তো একই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে, তাহলে এই কোণটা 30 ডিগ্রি। এইবার আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে বহিস্থ কোণ যদি এটা হয়, অন্তঃস্থ কোণ হচ্ছে এই দুটো, যোগ করলে আমরা এই কোণটাও পেয়ে যাব। এরপর এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা বের করতে পারবো। তো আমি এবার অঙ্কটা করি। ও বি ইকুয়াল টু ও পি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তো এই দুটো সেম হয়ে গেল। তাহলে যদি এই বাহুগুলো সেম হয়, অতএব কোণ ও বি পি ইকুয়াল টু কোণ ও পি বি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাই তো। এইবার যেহেতু পি বিন্দুগামী, পিটি স্পর্শক এবং ওপি ব্যাসার্ধ, তাই তো। ওপি যেহেতু ব্যাসার্ধ, অতএব কি বলতে পারি, ওপি লম্ব হলো পিটি, তাহলে কোণ ও পিটি ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি। এবার আমরা লিখতে পারি ত্রিভুজ ও পি বির বহিস্থ কোণ পি ও এ ইকুয়াল টু কী লিখতে পারি, অন্তঃস্থ কোণ ও বিপি যোগ কোণ ও পিবি, তার মানে পেলাম 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান সমান পেলাম 60 ডিগ্রি। ত্রিভুজ ও পিটিতে আসি। ত্রিভুজ ও পিটির কোণ ও পিটি যোগ কোণ ও টিপি যোগ কোণ পিওটি ইকুয়াল টু কি 180 ডিগ্রি, তাই তো। তাহলে ওপিটির মান কত, 90 ডিগ্রি, যোগ ওটিপি, এই মানটা আমি বের করব, ওটিপির মানটা বের করব, যোগ কোণ পিওটির মানটা কত পেলাম, পিও এও যা পিওটিও তাই, তাহলে পিওটির মান পেলাম 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ ওটিপি পেলাম 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। অতএব কি আমাকে বের করতে বলেছে, পিটিএ, তাই তো। পিটিএও যা ও টিপিও তাই, তাহলে পিটিএ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। নেক্সট 12-2 অঙ্কটা যদি তোমরা দেখো, তাহলে ছবিটা এটা দিয়েছে,
আর বলেছে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, মানে ত্রিভুজটা বৃত্তটার বাইরে আছে, তাই তো। আচ্ছা, এপি ইকুয়াল টু 4 সেমি। এপি কোনটা? এটা, তার মানে এটা ইকুয়াল টু 4 সেমি, এটুকুনি ডিস্টেন্সটা। বিপি ইকুয়াল টু 6 সেমি, তার মানে এটা হচ্ছে 6 সেমি। এবং এসি ইকুয়াল টু 12 সেমি। এই পুরো ডিস্টেন্সটা বলেছে 12 সেমি। হ্যাঁ, বিসির মান এক্স বলেছে, বিসির মান আমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি বইয়ের 41 নম্বর উপপাদ্যটায় আসো, তাহলে দেখতে পারবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলে স্পর্শবিন্দু দুটি বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। মানে এই যে পি একটা বহিস্থ বিন্দু থেকে পিএ আর পিবি দুটো স্পর্শক অঙ্কন করেছে, তাহলে এই দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো আমার সমান কোণ উৎপন্ন করে, সমান কোণটা আমার লাগবে না, কিন্তু দৈর্ঘ্য কনসেপ্টটা আমার লাগবে। এ বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর দুটো স্পর্শক কি? এপি আর এ আর। কি লিখতে পারি? বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক এপি এবং এআর। তার মানে কি? তার মানে আমি লিখতে পারি এপি ইকুয়াল টু হচ্ছে এআর। এবার এপির মান 4 সেমি, তার মানে এআর ইকুয়াল টু 4 সেমি, ঠিক আছে। এবার এসি ইকুয়াল টু বলেছে 12 সেমি। তো এসি যদি 12 হয়, তাহলে সিআর কত হবে? সিআর হবে এসি মাইনাস এআর, তার মানে 12 মাইনাস 4 সমান সমান 8 সেমি, তাই তো। ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে বিপি ইকুয়াল টু বিকিউ হবে। কেন কি? সেমভাবে, যেহেতু বি হলো বহিস্থ বিন্দু, তাই তো, বহিস্থ বিন্দু, আর হচ্ছে বিপি এবং বি কিউ হলো ওইখান থেকে অঙ্কিত স্পর্শক। তার মানে এটার দৈর্ঘ্য কত হবে? 6 সেমি, তাই তো। আবার সিমিলারলি সি বিন্দু থেকে আমি যদি কনসিডার করি, তার মানে সিআর ইকুয়াল টু সি কিউ ইকুয়াল টু কত পাচ্ছি? সিআর মান বের করে ফেলেছি 8 সেমি, সমান সমান পাচ্ছি 8 সেমি, তাই তো। সেমভাবে তোমরা পাশে কারণটা লিখবে। এবার বিসি ইকুয়াল টু কী লিখতে পারি? বিসি ইকুয়াল টু লিখতে পারি বিকিউ প্লাস কিউসি বা সি কিউ, যাই বলি না কেন। বিকিউ কত? 6, কিউসি বা সি কিউ কত? 8, তার মানে কত হবে? 14 সেমি, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু 14 সেমি হলো। 12-3 এরকম একটা আঁকা দিয়েছে। কি কি বলেছে? এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাই তো। বৃত্ত 3টে বহিঃস্পর্শ করেছে। আর কি কি গিভেন দিয়েছে? গিভেন দিয়েছে এবি ইকুয়াল টু 5 সেমি, মানে এটা 5 সেমি। বিসি ইকুয়াল টু 7 সেমি, হ্যাঁ। আর দিয়েছে সিএ ইকুয়াল টু দিয়েছে 6 সেমি। আমাকে বলেছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে এপি আর এ কিউ, তাই তো। এটা আমি যদি এ সেমি ধরে নিই, ঠিক আছে, আমাকে তো বের করতে হবে, তো আমি জানি না, তো আমি এ সেমি ধরে নিয়েছি। তার মানে এটাও এ, এটাও এ। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কি কি পাবো? বিপি পাবো, আর পাবো বি আর। এটা ইকুয়াল টু বি সেমি ধরে নিলাম,
মানে এইটুকুনিও বি, এটুকুনিও বি। ঠিক আছে। আর সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কি পাবো? সি আর এবং সি কিউ, এটা সি সেমি ধরে নিলাম। এবার তোমরা দেখো এ বি ইকুয়াল টু এ বি পুরোটা ইকুয়াল টু আমি এপি প্লাস বিপি বলতে পারি তো, এপি প্লাস বিপি, তার মানে কি হলো এ প্লাস বি, তাই তো। তার মানে আবার এ বির মান কত বলে দিয়েছে? 5, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু পেলাম 5। সিমিলারলি দেখো বিসি, বিসি মানে বি আর আর সি, এটাও সি এটাও সি ব্যাসার্ধ ধরে নিয়েছি। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কত পেলাম? 7, এবং সি প্লাস এ ইকুয়াল টু পেলাম 6। এবার সবগুলো যদি একসঙ্গে যোগ করে দিই, সব যদি একসঙ্গে আমি যোগ করি, তাহলে সবগুলো দুটো দুটো করে আছে, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু হবে 5 যোগ 7 যোগ 6 18, তাই তো। 2 2 কেটে গেল, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাচ্ছি 9, তাই তো। এবার আমি তো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বের করব, তার মানে এর মান আমাকে বের করতে হবে। তো আমি যদি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সমীকরণ আমি লিখি, ঠিক আছে, তাহলে এই সমীকরণটার থেকে আমি যদি বিসি বাদ দিই, মানে এই সমীকরণটার থেকে আমি যদি 2 নাম্বার সমীকরণটা বাদ দিই, তাহলেই আমি এ পেয়ে যাব। তাহলে আমি কি পাবো? এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি 2 নাম্বার সমীকরণ বি প্লাস সি বাদ দিলাম, 9 মাইনাস 7, তার মানে এ ইকুয়াল টু কত হবে? 2 সেমি। তার মানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2 সেমি। এটাই হলো অ্যান্সার। 4 অঙ্কটা যদি তোমরা দেখো, এরকম টাইপের ছবি দিয়েছে আর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু সি থেকে অঙ্কিত স্পর্শক দুটি পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে স্পর্শক এঁকেছে, বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে, কিউ ছেদ নয়, স্পর্শক যেহেতু স্পর্শ করেছে, তাই তো। এটাও স্পর্শক, এটাও স্পর্শক। আচ্ছা, বৃত্তের অপর একটি বিন্দু আর থেকে অঙ্কিত স্পর্শক, এই যে আর, এখানে আর, এই পয়েন্টটা হচ্ছে আর থেকে অঙ্কিত স্পর্শক, আচ্ছা, সিপি ও সিকিউকে, সিপি এবং সিকিউকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এবার মানগুলো আমাকে কি দিয়ে দিয়েছে? সিপি ইকুয়াল টু দিয়েছে 11 সেমি, আর বিসি ইকুয়াল টু দিয়েছে 7 সেমি, ঠিক আছে। এবার সেম একই সূত্র, বহিস্থবিন্দু সি থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক সিপি আর সিকিউ, তাহলে এই দুটোর দৈর্ঘ্য সেম হবে। তাহলে সিপি ইকুয়াল টু সিকিউ, পাশে লিখতে হবে সি বহিস্থবিন্দু থেকে সিপি এবং সিকিউ হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিপি যদি 11 সেমি হয়, তার মানে সিকিউ 11 সেমি, তাই তো। তাহলে নিশ্চয়ই আমরা বিকিউর মান বের করতে পারবো। বিকিউ কী হবে? সিকিউ মাইনাস বিসি, সিকিউ কত? 11, বিসি হচ্ছে 7 সেমি, তার মানে হবে 4 সেমি, তাই তো। এবার তোমরা যদি লক্ষ্য করো, বি বহিস্থ বিন্দু থেকে বি আর এবং বি কিউ হচ্ছে স্পর্শক, তাই তো। বি তার মানে বি আর ইকুয়াল টু হচ্ছে বি কিউ,
তাই তো? যেহেতু লিখবে এই সেম কারণ, বি বহিস্থ বিন্দু থেকে বি আর বি কিউ হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তাহলে বি কিউর মান হচ্ছে 4 সেমি পেয়েছি, তাহলে বি আর এর মান, অতএব বি আর ইকুয়াল টু 4 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্কটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। তার মানে নিশ্চয়ই তারা বহিঃস্পর্শও করেনি, অন্তঃস্পর্শও করেনি, তাই না? অন্তঃস্পর্শ করলে কি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হতো? 8 - 3, তার মানে 5 হতো। আর বহিঃস্পর্শ যদি করতো তাহলে যোগ হতো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব এই 8 + 3 হতো, তার মানে হতো 11। তার মানে 11 থেকেও বড় 13, তার মানে বহিঃস্পর্শও করেনি, অন্তঃস্পর্শও করেনি। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ছবিটা আঁকি। তো ছবিটা ধরো অনেকটা এরকম, এটা 8 সেমি ব্যাসার্ধের বৃত্ত, এটা 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13, আর সিডিটা ধরো একটা সাধারণ স্পর্শক, তো আমাদের সিডির দৈর্ঘ্য বের করতে হবে। তো এটার দৈর্ঘ্য বের করার আগে আমাদের একটা কাজ হচ্ছে এইখান থেকে একটা সিডির সমান্তরাল একটা সরলরেখাংশ অঙ্কন করা। তো নাম দিলাম, এটা আমি ই নাম দিলাম, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই সমান্তরাল যেহেতু, আর এটা যেহেতু স্পর্শক, এডি নিশ্চয়ই লম্ব সিডি, তাই তো? তাহলে কোণ এডিসি ইকুয়াল টু নিশ্চয়ই 90 ডিগ্রি। আবার এটা যেহেতু সমান্তরাল, তার মানে এই কোণটাও নিশ্চয়ই 90 ডিগ্রি। আচ্ছা, এবার বিই যেহেতু সমান্তরাল এঁকেছি সিডির সঙ্গে, এবং বিসিটা হলো সমান্তরাল ইডির সঙ্গে, অতএব বিসি ইকুয়াল টু কী পাচ্ছি? এফ ইডি, ঠিক আছে? এবার এডি ইকুয়াল টু আমরা কি জানি? এডি ইকুয়াল টু আমরা জানি 8 সেমি, আর বিসি ইকুয়াল টু ইডি ইকুয়াল টু কত লিখব? 3 সেমি। এবার তাহলে এ এফ এ ই ইকুয়াল টু কত পাবো? এডি মাইনাস ইডি, তাহলে 8 - 3 সমান সমান পাবো 5 সেমি। যেহেতু ত্রিভুজ এ বি ই একটা সমকোণী ত্রিভুজ, অতএব অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোণটা এ বি স্কোয়ার সমান সমান লম্ব কোণটা এ স্কোয়ার যোগ বিই তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে 13 স্কোয়ার সমান সমান এই কত পেলাম? এই পেলাম হচ্ছে 5 স্কোয়ার মাইনাস বিই মাইনাস না প্লাস বি স্কোয়ার, অতএব বিই স্কোয়ার পেলাম 169 বিয়োগ 25, তার মানে 144, তার মানে বিয়ের দৈর্ঘ্য পেলাম 12 সেমি, কারণ দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না। এবার বিই ইকুয়াল টু যেহেতু সিডি, অতএব 12 সেমি, তার মানে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? 12 সেমি।